This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তেতা ফরাসি উচ্চারণে নাম এটাই। হ্যাঁ, ভাবছেন তো আরে কে ওই সমস্ত ফরাসি টরাসি বলে কোনো লাভ নেই। এ আমাদের একদম বাঙালির একদম নিজস্ব, আমাদের ছেলেবেলা জুড়ে থাকা বরাবরের টিনটিন। ঠিক, আমাদের টিনটিনই ভালো, ওই তেতা টেতা চলবে না। আজ টিনটিনের জন্মদিন জানেন তো, 1929 সাল 10ই জানুয়ারি বেলজিয়ামের লা পেতিত বেঞ্চটাইম নামের একটা পাখিকে ওই প্রথম টিনটিনের কমিক্স ছাপা হয়। সেই হিসেবে 10ই জানুয়ারি টিনটিনের জন্মদিন ধরলে আজ কত বয়স টিনটিনের? 95। বয়সটা হিসেব করলে টিনটিন কিন্তু এখন একদম পুরো সিনিয়র সিটিজেন। সিনিয়র মানে সুপার সিনিয়র। কিন্তু নায়করা তো কখনো বুড়ো হন না, পর্দায় হোক বা বইয়ের পাতায়। টিনটিন তিনি তো হিরো, সুতরাং তার বয়স বাড়তেই পারে না। মানে বয়স বাড়লেও তাকে তো আমরা ওই ছোট্টই দেখছি, ছোট্টই দেখবো, এবং ঠিক যেরকমভাবে সে চারপাশে গোটা বিশ্ব জুড়ে আরব থেকে তিব্বত ঘুরে বেড়াতো, সেরকমই ঘুরে বেড়াবে। আচ্ছা একটা কথা বলুন তো, মানে যেহেতু টিনটিনের বয়স বাড়েনি, পায়ের জোর টোরগুলো একই রকম আছে, টিনটিনকে আমরা বাংলাদেশে কল্পনা করতে পারি না? করতেই পারি। কি হতো ভাবুন তো, যদি আজকে টিনটিন এখনকার এই বাংলাদেশে আসতেন, কি দেখতো? গেস করতে পারি। টিনটিন দেখতো শেখ হাসিনার আমলেও যেরকম বাংলাদেশের আম জনতার নুন আনতে পান্তা ফুরোচ্ছিল, ঠিক সেরকম মোহাম্মদ ইউনূসের আমলেও বাংলাদেশের মানুষ চোখের জলে নাকের জলে একাকার হয়ে যাচ্ছে। বাজারে জিনিসপত্রের যা দাম, তাতে বাংলাদেশের মানুষ এমনি এখন রাত পেটা খেয়ে থাকছে। দুদিন পর আর খেতে পাবে কিনা সন্দেহ অধিকাংশ মানুষ। দেখুন, ঢাকার প্রথম সারির সংবাদপত্রগুলো পর্যন্ত এই অবস্থায় বলতে বাধ্য হচ্ছে যে তাদের দেশ নাকি এখন ভাতের লড়াই লড়ছে। ভাবুন তো, কোথায় গেল স্বাধীনতা, কোথায় বিপ্লব, কোথায় প্রগতি? এখন সব ছেড়ে ভাত। এটাই সার সত্য বুঝেছে তারা, ওটাই আসল। তাহলে খারাইল কি? বাংলাদেশ যে তিমিরে ছিল সেখানেই তার মানে আছে, শুধু শাসকের চেহারার পরিবর্তন হয়েছে, নামটা পাল্টেছে। আগে শেখ হাসিনা ছিলেন, এখন মোহাম্মদ ইউনূস রয়েছেন। কিন্তু যে কারণের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে এত ক্ষোভ, বিক্ষোভ, আন্দোলন, তাকে গদির থেকে ছুঁড়ে ফেলা, দেশ ছাড়তে বাধ্য করা, কারণগুলো কি বদলেছে? নাকি কারণগুলো আরেকটু বড় হয়ে ফিরে এসছে? শেখ হাসিনাকে গদি থেকে নামিয়ে ইউনূসকে যারা ওই গদিতে পৌঁছে দিয়েছিলেন, সেই মানুষজন যেখানে ছিলেন, যে তিমিরে ছিলেন, সেই তিমিরেই আছেন। এটাই হচ্ছে তো সার সত্য। সত্যি বলতে কি জানেন তো, মানে এই সিচুয়েশনটা দেখলে টিনটিনের কিন্তু মনে হতো যে আরে এ তো চেনা অভিজ্ঞতা, এ তো আগেও হয়েছে। সেই দক্ষিণ আমেরিকার সান থিওডোরাসের শাসক টাপিওকাকে সরিয়ে যখন ওই ক্ষমতায় এসেছিল টিনটিনের বন্ধু আলকাজার, তখন তো এরকম জিনিসই দেখেছিল টিনটিন। আগেও গেছিল, পরেও গেছিল, গিয়ে দুটো সময়কেই দেখিয়েছিল। সেই ব্যাপারটার সঙ্গে এখনকার ব্যাপারটা টিনটিন নিশ্চয়ই একবার কম্পেয়ার করে দেখে ভাববে এটা তো আমার চেনা ছবি। তাহলে কি এরকম শাসকের বদলে শাসক এলে এই একই রকম হয়? ওই সান থিওডোরাস বলে জায়গাটায় কোনো বদল হয়নি, কিন্তু ওই শাসক বদলে বিপ্লবীদের দঙ্গলে, বইটা মনে আছে তো, বিপ্লবীদের দঙ্গলে টিনটিন, যারা পড়েছেন তারা জানেন। ওই টিনটিন যখন সান থিওডোরাসে প্লেনে করে নামছে, তখন কি দেখেছিল? সেখানে আবর্জনা স্তূপের পাশে গরিব মানুষকে হাঁ করে বসে থাকতে দেখেছিল। আর যখন আলকাজারের আমলে, মানে তার বন্ধু যখন ক্ষমতায় ফিরেছে, তখন সে প্লেনে চড়ে ফিরছে, তখনও সেই আবর্জনা স্তূপের পাশে সেই গরিব মানুষকেই হাঁ করে বসে থাকতে দেখেছিল। মানে পরিস্থিতি কোনো কিচ্ছু বদলায়নি, এতটুকু বদলায়নি, শুধু টাপিওকার বদলে আলকাজার ক্ষমতা এসেছে, শাসকের চেহারা বদল হয়েছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বদলেছিল, পুলিশের উর্দির রং। কিন্তু সান থিওডোরাসের সাধারণ মানুষের দিন বদলায়নি। ঠিক যেরকম হাসিনার আমলের বাংলাদেশ আর ইউনূসের আমলের বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য নেই। অন্তত সাধারণ মানুষের অভিযোগগুলো যদি শোনেন, তাদের দিক থেকে, বাংলাদেশের সাধারণ মানুষের দিক থেকে, তাদের অ্যাঙ্গেল থেকে যদি দেখেন, সত্যিই কোনো পার্থক্য নেই।
একটু ভুল হলো, পার্থক্য আছে, একটা নয় বেশ কয়েকটা আছে। আমরা যদি আমাদের দিক থেকে দেখি, তার মধ্যে প্রধান পার্থক্যটা কি? নিজের ব্যর্থতা ঢাকতে ভারতের বিরুদ্ধে কিন্তু যুদ্ধের জিগিরটা কোনোদিন তোলেননি হাসিনা। তিনি জানতেন যে এই দেশটাকে ঠিক রাখতে, দেশের মানুষের মুখে ভাত ঠাতগুলো তুলে দিতে, একটু চিকিৎসার ব্যবস্থা করতে ভারতকে দরকার বন্ধুরাষ্ট্র, যারা অতীতে সঙ্গে ছিল, ভবিষ্যতেও সঙ্গ দেবে, ভরসা করার মতো কাঁধ। আর ইউনুস কী করলেন? নজর ঘোরাতে ভারত বিরোধিতার জিগির তুলে দিলেন। আর সেই নেশাটা এমন চড়েছে না, বাংলাদেশের সীমান্তরক্ষীরাও নিজেদের বাঘ ভাবতে শুরু করেছে। মানে এটা যদি ইউনুসের কাছে বড় প্রাপ্তি হয় তাহলে বড় প্রাপ্তি, কিন্তু তার নিজের এটা মাথায় রাখা উচিত, ওই বাঘ হোক বা মানুষ, নেশা করিয়ে বেড়ালকে বাঘ তো করে দেওয়া যায়, কিন্তু তারপর সে যখন ওই নেশারু অবস্থায় লম্পজম্প করে, তখন কার দিকে যে তার আঁচড় পড়ে, কে যে রক্তাক্ত হয়, ক্ষতবিক্ষত হয়, তার কিন্তু কোনো নির্দিষ্ট ব্যাকরণ নেই। যদি যুদ্ধ করার দুঃসাহস দেখা হয় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব। সেই পরাজিত ভারত কোনোদিন দেখে নাই, দেখবে না ইনশাআল্লাহ। পুজোর কখনো কখনো নাকি জিত হয়ে শোয়ার শখ হয়। বাংলাদেশের এইসব মানুষজনেরও সেই একই রোগ হয়েছে। রোগ এতটাই সংক্রামক যে সীমান্তে পাহারাদার বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীও নিজেদের অওকাত ভুলেছে। মালদার বৈষ্ণবনগরে খোলা সীমান্তে কাঁটাতার বসাতে গিয়েছিল বিএসএফ, বাধা দিয়েছিল বিজিবি। বাংলাদেশের বাহিনী পায়ে পা লাগিয়ে কেন ঝগড়া করছে? অরক্ষিত সীমান্তে পাহারা বসলে তাদের এত গায়ের জ্বালা কেন? অনুপ্রবেশ চোরাচালান বন্ধ হবে বলে? মালদার খুটাদাহ সীমান্তে চোরাচালানের চেষ্টা হচ্ছিল। অনুপ্রবেশকারী ও গরু পাচারকারীদের দেখে ফেলে বিএসএফ বাধা দিলে হামলার চেষ্টা বাংলাদেশি দুষ্কৃতীদের। বিএসএফ শূন্যে গুলি চালাতেই পালিয়ে যায় পাচারকারী ও অনুপ্রবেশকারীরা। বিএসএফ শুধু শূন্যে গুলি চালিয়েছে, রণংদেহী মূর্তি ধরলে কি হবে? উত্তর 24 পরগনার পেট্রাপোল বর্ডারে জয়ন্তপুর আউটপোস্ট পর্যন্ত কাঁটাতার বসানোর কাজ শুরু হয়েছে। জমি চিহ্নিত করে বসানো হয়েছে খুঁটি। সব জায়গায় বিএসএফকেও লাগছে না। বাংলাদেশের সীমান্ত পাহারাদারদের ফু দিয়ে উড়িয়ে দিচ্ছেন সাধারণ ভারতীয়রাই। কোচবিহারের কুচলি বাড়ির বাসিন্দারা নিজেরাই দেশের জমিতে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলেছেন, কারণ ফাঁকা সীমান্তে চুরি হতো, ফসল চুরি করত বাংলাদেশের চোরেরা। সেই চোরেদের শায়েস্তা করতে বিএসএফকে লাগেনি, গ্রামবাসীরাই ঘিরে ফেলেছেন নিজেদের জায়গা। ভারতীয়দের জেদের সামনে পিছু হটেছে বিজিবি। এরপর কি করবে ইউনুসের বাংলাদেশ? ভারতের সেনা তো পরের কথা, বিএসএফ এগোলেও পালানোর জায়গা পাবে তো। দেখলেন তো, যতই বাংলাদেশের লোকজন ভারতকে যুদ্ধে হারানোর মতো আকাশ কুসুম কথাবার্তা বলুক, কল্পনা করুক, যতই ও চট্টগ্রামের খোলা মাঠে হাওয়া খাওয়ার বদলে বাংলাদেশি সেনা ওই যুদ্ধ খেলুক, তাদের আসল অবস্থাটা কি? যেখানে ওই বিএসএফকেও লাগে, সেনা ভুলে যান, বিএসএফকেও লাগে না, সাধারণ মানুষ গিয়ে খেয়ে দিয়ে দিতে পারে। মোহাম্মদ ইউনূস কিন্তু ভালোই জানেন এটা। তিনি জানেন যে ভারতের বিরুদ্ধে সত্যি যুদ্ধ করতে চাওয়া আর নিজের হাত পা বেঁধে বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া দুটো একই জিনিস, দুটোই আত্মহত্যার সামিল। জানেন তিনি, এ ব্যাপারে তার হিসেবে ভুল হওয়ার তো কথা নয়। যিনি ওই আমেরিকায় বসে ছক কষে একদম মানে শুধু ছক কষে না, সেটাকে পরবর্তী ক্ষেত্রে বড় গলায় ঘোষণা করে হাসিনাকে গদিচ্যুত করতে পারেন, তিনি আর যাই হন বোকা নন। তাই মুখে যুদ্ধের কথা বললেও ইউনূসের বাংলাদেশও ও পথে নিশ্চিতভাবেই পা বাড়াবে না, একদম নিশ্চিন্ত থাকতে পারে। 100% কেন 200%। বরং তারা কোথায় হাঁটবে? তাদের নয়া বন্ধু, নয়া গুরু, নয়া দাদা, যেভাবেই দেখুন পাকিস্তানের পথে। তার পাকিস্তানের পথে হেঁটে ভারতের বিরুদ্ধে ছায়া যুদ্ধ চালানোটাই বেছে নেবে, কারণ তারা জানে এটা অনেক নিরাপদ। নিজেদের গায়ে কিছু আঁচ লাগলো না, অথচ চিমটি কাটা তো গেল, উত্তক্ত তো করা গেল। এবার ছায়া যুদ্ধটা কি? জঙ্গি ঢুকিয়ে ভারতকে অশান্ত করার ছক। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের 200টা জায়গাকে বিএসএফ চিহ্নিত করেছে। আপনারা জানেন যে জায়গাগুলো ওই ব্ল্যাক স্পট, ওই অরক্ষিত জায়গাগুলো দিয়েই রীতিমতো নিয়মিতভাবে ওই অনুপ্রবেশের কাজটা করানো হতো বা
ঘটে যেত, যেভাবেই দেখেন আর কি। এবার সেই জন্যই তো ওই জায়গাগুলোতে সব কাঁটা তার লাগানো হচ্ছিল, সারা রাজ্য জুড়ে সেই কাজ হচ্ছে। কিন্তু মালদার বৈষ্ণবনগরের মতো কিছু জায়গায় বিজেপি মানে বাংলাদেশের এই সীমান্তরক্ষীরা তারা যে নানা রকম উস্কানি দিচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আরও অনেকগুলো জায়গায় দিয়েছে, সব জায়গাতেই ধাক্কা খেতে 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 চলছে। শুনলেন তো, কোথাও শুধু সাধারণ মানুষই তাদের খেয়ে দিয়ে দিচ্ছে। এবার এইটার পর প্রশ্ন তো খুব সিম্পল, ঠিক করেছে ওখানে কাঁটাতার দেবে কে? বিএসএফ। কোথায় দিচ্ছে? ভারতীয় সীমান্তে। তাহলে বিজিবির কি আছে? কেন তার এই সমস্ত মাদরামো করতে যাচ্ছে? কেন জানেন? কারণ তো আছে। কাঁটাতার পড়ে যাওয়া মানে অনুপ্রবেশ বন্ধ। তার মানে তারা চায় না যে অনুপ্রবেশের রাস্তাটা বন্ধ হয়ে যায়। এবার যদি কেউ মানে বিশেষ করে বিজিবির মতো সীমান্তরক্ষী বাহিনী একটা দেশের, তারা যখন অনুপ্রবেশের রাস্তাটা খুলে রাখতে চায় তখন তো এটা ধরে নিতে হবে যে এই অনুপ্রবেশটা রাষ্ট্রের মদতে হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত একটা অনুপ্রবেশ। কখন উদ্দেশ্য প্রণোদিতভাবে অনুপ্রবেশ ঘটানো হয়? যখন তার পেছনে কোনো নির্দিষ্ট ছক থাকে। সে ছকটা আর যাই হোক, আমাদের দেশ সেবার জন্য তো নয় যে আমাদের এখানে লোকজন কম পড়েছে, কাজকর্ম করার এসে কিছু কাজকর্ম গায়ে গতরে খেটে দিয়ে গেলে, এরকম তো নয়। ঢুকছে যখন উদ্দেশ্য প্রণোদিত হবে, তার মানে খারাপ কিছু করতেই ঢুকছে। দেখুন, কলকাতা পুলিশ 70 জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে। লুকআউট মানে সমস্ত এয়ারপোর্টে তাদের নাম ধাম ছবি পাসপোর্ট সব কিছু চলে গেছে, যাতে তারা কোনোভাবে এদেশ থেকে কোথাও যেতে না পারে, বেরিয়ে না যেতে পারে কোনো পথে। অথবা যদি বিদেশ থেকে তারা কোনোভাবে এখানে এসে পৌঁছয়, সঙ্গে সঙ্গে জানা হয়ে যাবে ব্যাপারটা, এবং তখন পুলিশ তারা ব্যবস্থা নিতে পারবে। এবার এই 70 জন কারা? এরা তারা যারা কোনো না কোনো সময়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল। হয় স্বেচ্ছায় এসেছিল, না হয় নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তাদের ভারতে ঢোকানো হয়েছিল। ভারতে অনুপ্রবেশের পর ভুয়ো নথি জোগাড় করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে সেই সমস্ত মানুষজন আমাদের জনগোষ্ঠীর মধ্যে মিলে গেছে, হয়তো এখান থেকে অন্য দেশে চলে গেছে। সেই সমস্ত পাসপোর্টের মালিকদের খোঁজেই তো এই লুকআউট নোটিশটা জারি করেছে কলকাতা পুলিশ। এতে কী লাভ? লাভ আছে। প্রথমত, এই 70 জনের মধ্যে কেউ যদি এখনও ভারতে থেকে থাকে, তাহলে তাকে এদেশ থেকে পালাতে দেওয়া হবে না, কিছুতেই পালাতে পারবে না। এয়ারপোর্ট দিয়ে তো যাবেই না, কোনোভাবেই না, কোনো সীমান্ত দিয়েও যেতে পারবে না। আর এই মুহূর্তে যেভাবে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে দেশ জুড়ে, যারা যারা এইভাবে লুকিয়ে আছে তাদের ধরে ফেলাটা সুনিশ্চিত। দ্বিতীয়ত, যারা ইতিমধ্যেই ভারত ছেড়ে অন্য দেশে চলে গেছে, এই লুকআউট নোটিশ জারি হওয়ার অর্থ আন্তর্জাতিক পুলিশ মানে ইন্টারপোল বা এই ধরনের আন্তর্জাতিক এজেন্সিগুলোর মাধ্যমে তাদের খুঁজে বার করার রাস্তা তৈরি হবে। কিন্তু সব দায়িত্ব কি বিএসএফ বা পুলিশের? কেন্দ্র আর রাজ্যের এজেন্সিগুলোই কি যা করার করছে? সব তাদের ওপর আমরা ছেড়ে দেবো, দিয়ে নিশ্চিন্তে ঘুমোবো? আপনার আমার কি কোনো দায়িত্ব নেই? আছে, কিছু দায়িত্ব তো আছেই, এবং সেটা বোঝার এবং বোঝানোর জন্য কিছু কথা বলতেই হবে। জানেন তো, যে কথাগুলো আপনারা জানেন, আজকের দিনে অন্তত দাঁড়িয়ে না বললেই নয়। জলে নেমে কি বিপাকে পড়েছিল দেখলেন তো জেব্রাটা? চারপাশ থেকে কুমির পরিবৃত। হ্যাঁ, শেষ পর্যন্ত কোনো ক্রমে বেঁচেছে বটে, কিন্তু প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের শোকসভায়
বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিস্থিতিটাও কিন্তু ওই জেব্রার মতোই হয়েছিল। নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গিয়ে দেখলেন তিনি যেন শত্রু ভূমিতে পৌঁছে গেছেন। কারা দাঁড়িয়ে রয়েছেন? জর্জ বুশ, বিল ক্লিন্টন, জো বাইডেন, এবং কেউ তার সঙ্গে সৌজন্যটুকু শুদ্ধ বিনিময় করলেন না। তখনই সে ডেমোক্র্যাট শিবির থেকে সৌজন্যের বার্তাটা এলো। ডোনাল্ড ট্রাম্পের সাথে ওই হালকা ছলে হাসি ঠাট্টা করলেন কে? বারাক ওবামা। মানে এটা ভিডিও ফুটেজ দেখে সেরকমই মনে হচ্ছিল একটু মজা করছেন আর কি। ডোনাল্ড ট্রাম্প মজা করার জন্য বিখ্যাত তো। কিন্তু লিপ রিডাররা কি বলছেন? যারা ঠোঁট নড়া দেখে একটা আন্দাজ করতে পারেন, মানে এরাও সবাই তো সবসময় অ্যাক্টিভ হয়ে যান না, টাইম টু টাইম। এটা যখন বোঝা যাচ্ছে না কি বলছিলেন, তখন লিপ রিডাররা বলছেন দুজনে নাকি সিরিয়াস কথা বলছেন। যতই মনে হোক হাসি ঠাট্টা করছেন, আসলে তার আড়ালে নাকি ওবামাকে ট্রাম্প ভবিষ্যতের একটা রূপরেখা তৈরির পরামর্শ বা আলোচনার একটা প্রস্তাব দিচ্ছেন। নিরিবিলিতে দুজনে মিলে আলোচনা করা প্রয়োজন, এরকম একটা ব্যাপার। কী নিয়ে আলোচনা? দেখুন, সেটা নিয়ে আবার অন্য গবেষণা শুরু হয়েছে। ট্রাম্প কী বিষয়ে ওবামার পরামর্শ চান, সেটা তো ওইটুকুনি ঠোঁটের ওঠানামা দেখে ওই লিপ রিডাররা বুঝতে পারছে না। তবে মোদির ক্ষেত্রে এই সমস্ত ঝামেলা একদম নেই। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যা বলেন সকলে শুনতে পান। ইনফ্যাক্ট তিনি যা বলেছেন সম্প্রতি, সেটাও তো সকলেই শুনতে পেয়েছেন। কিন্তু তাতেও কি গবেষণা কম? আসলে ইদারিং সোশ্যাল মিডিয়ায় যে সাক্ষাৎকারগুলো হয় তার মধ্যে বিভিন্ন ভাগ ঠাগ আছে, জানেন তো, এবং সবকটা ভাগই রাজনীতিকরা এখন ব্যবহার করতে শুরু করেছে। আর এই ব্যাপারে জানেন, নরেন্দ্র মোদী ভীষণ টেকসাভি, এবং এই প্রচার সংক্রান্ত বিভিন্ন যে মাধ্যমগুলো, মানে যার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো যায় আর কি, সেগুলো তিনি খুব দক্ষতার সাথে ব্যবহার করেন, কোনোটাকে ছাড়েন না। মোদি এই যে বিভিন্ন প্রকারগুলোর কথা বলছেন, তার মধ্যে একটা হচ্ছে পডকাস্ট। ইদানিং খুব জনপ্রিয় হয়েছে পডকাস্টটা। মোদি তার প্রথম পডকাস্টে কথা বলেছেন তরুণ উদ্যোগপতি নিখিল কামাতের সঙ্গে। এই পডকাস্টের প্রোমোটা শুধু জাস্ট মানে টিজার যেটাকে বলে আর কি, সেটা সামনে এসছে, কিন্তু ওইটুকুনি যথেষ্ট। ওই প্রোমো সামনে আসতেই, বাজারে আসতেই মোদির বলা একটা কথাকে নিয়ে চারপাশে দাবানলের মতো চাঞ্চল্য ছড়িয়ে গেছে। মানুষ মাত্রেই ভুল হয়। কে বললেন? নরেন্দ্র মোদি। মানুষ মাত্রেই ভুল হয়। কারা বলেন? এটা তো মানুষ মাত্রেই বলে থাকেন। সুতরাং এতে আর অবাক হওয়ার তো কিছু নেই। কিন্তু একদম কি নেই? আছে। বিশেষ করে মানুষটার নাম যদি নরেন্দ্র মোদি হয়। আর লোকসভা নির্বাচনের সময় তিনি একটা সাক্ষাৎকারে এমন একটা কিছু বলে থাকেন যার জবাবটা এই প্রোমোর মধ্যে দিয়ে পাওয়া যায়। লোকসভা নির্বাচনের সময় এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি একটা কথা বলেছিলেন তিনি বিশ্বাস করেন তাকে পরমাত্মা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, সাধারণ মনুষ্য জন্ম তার হয়নি। ইংরেজিতে তিনি ওই বায়োলজিক্যাল বার্থ কথাটা বলেছিলেন। ব্যাস, তাই নিয়েই বিরোধীরা বিদ্রূপ করতে শুরু করেছিল। ভোটের ফলে যখন বিজেপির আসন টাসনগুলো একটু কমে গেল, তখন বিদ্রূপ আরও বাড়লো। দেখুন, এতে কোনো অন্যায় নেই, কারণ রাজনীতিতে এটা চলে, এটাই তো রাজনীতির ধারা। তারা কে আর কবে অত সব নিয়ম টিয়ম মেনে, এথিক্স মেনে একে অন্যকেও আক্রমণ করেছেন। অতীতেও তো রাজীব গান্ধী, মনমোহন সিং, রাহুল গান্ধী, এমনকি খোদ নরেন্দ্র মোদীর মন্তব্যকেও এইভাবে ইস্যু করে নেওয়া হয়েছে। রাজনীতিক বড় মুখ, তিনি বললে সেটা ইস্যু হবেই। তিনি তাদের কথা যদি ইস্যু না হয়, তাহলে আর কার কথা হবে? কিন্তু নরেন্দ্র মোদীকে নিয়ে ওই বিতর্কের পর ওই পডকাস্টের প্রচার ভিডিও সামনে এসছে। সেখানে নরেন্দ্র মোদীর এই বক্তব্য রয়েছে, আমি দেবতা নই, মনুষ্য ভুল করতেই পারে। এবার দুটো বক্তব্যকে পাশাপাশি বসিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গেছে। নরেন্দ্র মোদী কেন এই কথাটা বললেন? ভুল স্বীকার করলেন তো, মানে মনুষ্য মাত্রই ভুল হয়, আমি দেবতা নই, তার মানে আমিও ভুল করতে পারি। এবার আমিও ভুল করতে পারি মানে নিশ্চয়ই কিছু ভুল করেছেন। সেই আক্ষেপ থেকেই নিজে এই কথাগুলো বললেন, ভুল স্বীকার। কোন ভুল? নরেন্দ্র মোদী কি নোট বাতিল, লকডাউন, এরকম সিদ্ধান্ত তো অনেক নিয়েছেন, এগুলো সবকটাকেই ভুল বলে স্বীকার করলেন না? এর মধ্যে কয়েকটাকে, নাকি কোনো একটা নির্দিষ্ট? মানে মোদ্দা কথা কি বুঝেছেন? গবেষণা চলছে, আপনারাও যোগ দেবেন ভাবতে শুরু করেছেন আমি জানি, এবং প্রত্যেকের নিজের মতামত আছে আমি সেটাও জানি।
কিন্তু এই যে এত গবেষণা, এটা না ওটা, কোনটা ভুল, আদৌ কি ভুল, এরকম বিভিন্ন ধর্মী যে আলোচনা, তাতে লাভটা কার হলো? নরেন্দ্র মোদীরই তো হলো। এমনিতেই তিনি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, আর ওই প্রচার ভিডিওর ওই বিশেষ অংশটার জন্য পডকাস্ট নিয়ে আগ্রহ আরও বেড়ে গেছে। এবার পডকাস্টটা স্ট্রিমিং হতেই সুপারহিট। নরেন্দ্র মোদী কিন্তু বহুদিন আগেই বলেছেন যে তাকে ইট ছুঁড়লে তিনি সেটাকে লুফে নিয়ে সেটাকে পেতে ওপরে ওঠার সিঁড়ির গাঁথনি তৈরি করবেন। এটাই তিনি করেন। মানে জন্ম বিতর্কটাকেও তিনি যে এইভাবে কাজে লাগাবেন কেউ ভাবতে পেরেছিল? আমি আপনি তো পারিনি, এটা তো স্বাভাবিক ঘটনা। এবং আমি আপনি যেটা ভাববো না, এটাও স্বাভাবিক ঘটনা, কারণ আমি এবং আপনি আমরা একেবারেই সাধারণ। কিন্তু গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক, এটাতে একটুখানি কারেকশানও হতে পারে, গ্রেট মেন অ্যান্ড ওমেন থিঙ্ক অ্যালাইক। কারণ যেটা নরেন্দ্র মোদী ভেবেছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও ভেবেছেন। তিনিও তুখোড় রাজনীতিক। যারা দীর্ঘদিন তাকে কাছ থেকে দেখেছেন তারা বলেন মেথড ইন ম্যাডনেস আছে তার প্রত্যেকটা কার্যকলাপের মধ্যে। সেই মুখ্যমন্ত্রী নিজের এক কবিতার লাইন উদ্ধৃত করে কি জানিয়েছেন জানেন? আরেক চমকপ্রদ বার্তা, যেটা নিয়েও চাঞ্চল্য তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন তার এখনো জন্মই হয়নি, যেদিন মারা যাবেন সেদিন তার জন্ম হবে। আমি মনে করি আমি এখন জন্মাইনি। আমার একটা কবিতা আছে, জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব সেদিন। এটা হচ্ছে আমার ইন্টেনশন। আসলে আমরা সব হোম ডেলিভারি তো। আমি যখন ছোট্ট ছিলাম নামও নিজে দিইনি, বয়সও নিজে দিইনি, পদবিও নিজে দিইনি। অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে, কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয়। ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে। আমি জানতামও না। আমাকে যখন আমি কলেজে পড়ি, দাদাই আমাকে একদিন বলল, সাক্ষী ও আজকে প্রেজেন্ট আছে বলে এই কথাটা বললাম। দাদা আমাকে একদিন বলল, তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে? আমি বললাম কী করে? বলল সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে 6 মাস ডিফারেন্স। আমি বললাম দারুণ। তা আমি বললাম তোকে ভর্তি করতে গিয়ে বয়সটা কী করে দিল? বললো বাবা গেল স্কুলে, একটা বন্ধু ছিল হেডমাস্টার, তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও। তার তো কোনো দোষ নেই, তিনি একটা বসিয়ে দিলেন। আগেকার দিনে এই প্রবলেমটা ছিল যারা আমরা বাড়িতে জন্মেছি। একটা সাধারণ বক্তব্য, মানে দেখুন নর্মাল কোর্সে আধুনিক কবিতা, তো স্বরচিত কবিতা বললেন মুখ্যমন্ত্রী, আধুনিক কবিতার নর্মাল ক্ষেত্রে ওই মানে টানে খুঁজতে যাওয়া খুব হ্যাপার বিষয়। কিন্তু মুখ্যমন্ত্রীর এই কবিতাটা খুব সহজ সরল এবং গভীর অর্থবাহী। আপনারা সবাই কিন্তু বুঝতে পেরেছেন। দেখুন এটা কেন বললেন এবং কেন অর্থবাহী সেটা আপনাদের বলছি, বুঝতে অসুবিধা হবে না। এই 5 তারিখ মানে 5ই জানুয়ারি যে তারিখটা, মানে যেটার কথা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আর কি, যেটা তার জন্মদিন হিসেবে প্রচলিত, সেটা যে তার পছন্দ নয়, কেন পছন্দ নয় সেটাও তো মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিলেন। অথচ সোশ্যাল মিডিয়ায় সবাই বিভিন্ন ধরনের শুভেচ্ছা জানাতে শুরু করেছে। স্বয়ং প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে এবার সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী কখনো এই তারিখটাকে জন্মদিন হিসেবে স্বীকার করেন না। কেন করেন না এবছর তার কারণটা বলে দিলেন, এবং তার সঙ্গেই ওই গোটা বিষয়টা যোগ করুন তার কবিতার লাইন দুটোকে। আসল অর্থ বা আসল বক্তব্য সেখানে। তার আগে পরে যেগুলো আছে সেগুলো নিয়ে ওই লোকজন, রাজনীতিকরা তারা বিভিন্ন রকম আলোচনা সমালোচনা সে সমস্ত করতে পারেন, কাটা ছেঁড়া টিপ্পনি যে যা পারেন করুন, এগুলো আমরা করছি না। আমার কাছে ইন্টারেস্ট লেগেছে ওই সবার আগে নিজের কবিতার যে দুটো লাইন বললেন, জীবন শেষ হলে জন্ম হবে, যে কথাটা বললেন তিনি। এই কথাটা তো প্রাচীন হিন্দু দর্শন, আত্ম অবিনশ্বর, প্রত্যেকটা মৃত্যুই একটা জন্ম, রিইনকার্নেশন অফ সোল। সম্ভবত এটাই মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন। এবার এইটার মধ্যে দিয়ে মানে হিন্দু দর্শনের একটা ভাবধারাকে টেনে আনার মধ্যে একটু সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রী যে স্টান্সটা নিচ্ছেন
তার সাথে মিল খুঁজে পাচ্ছেন? সেই যেদিন থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের আমাদের লোক বলেছেন, যোগ করুন, চট করে কোনো কিছু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন না, কিন্তু খুঁজিলে পাইলেও পাইতে পারেন অমূল্য রতন। হয়তো এই যে সমালোচকরা সবাই মিলে আলোচনায় মেতে উঠলেন, এখন কাটা ছেঁড়া, আজকের এই বক্তব্যটার পর তো আরও বেশি কাটা ছেঁড়া হবে যে এটার মধ্যেও কি তাহলে একটা বিশেষ ভোটমুখী বার্তা? এগুলো থাকতেই পারে, হবে এগুলো। আবার এটাও হতে পারে মুখ্যমন্ত্রী সমালোচকদের খেলনার মতো এই মন্তব্যটা উপহার দিয়েছেন, মোটামুটি এই রকম ভাব করে বসে আছেন যে নাও আমি বলবো আর তোমরা তাই নিয়ে আমার সমালোচনা, আলোচনা, বক্তব্যের কাটাছেঁড়া এগুলো করতে থাকবে। এর দুটো ফল, এক, আমাকে ছাড়া অন্য কিছু তোমাদের মুখে থাকবেই না, আর দুই, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে থাকলে, আমাকে নিয়ে তোমরা এত বেশি ব্যস্ত থাকলে যে সিরিয়াস ইস্যুগুলো, মানে সাধারণ মানুষের যে সিরিয়াস ইস্যুগুলো রয়েছে সেগুলো পাবলিকের সামনে তুলে ধরার সময়ই পাবে না। এই কথার খেলনা দিয়েই সত্যি সত্যি তো রাজনীতিকরা বিভিন্ন সময় তাদের প্রতিপক্ষকে শুধু নয় আমাদেরও তো মাতিয়ে রেখে দেন। আমরাও মানে ওখানে প্রতিপক্ষরা তারা ওই সমস্যাগুলো, ইস্যুগুলো, আসল ইস্যুগুলোকে তোলার সময় পান না, আর আমরা ইস্যুগুলোকে তো ভুলেই যাই। তবে হ্যাঁ, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম যোগ্য শিষ্য। তার খেলা দেখেই তিনি বড় হয়েছেন, খেলাটা শিখেছেন তিনিও। তাই মুখ্যমন্ত্রীর বক্তব্যে নিজে গুলিয়ে না গিয়ে তিনি আবার নিজের মতটাকে চালিয়ে দিতে চেয়েছেন, এবং তিনি বেছে নিয়েছেন সেই একই স্টাইল, সেম স্টাইল, এক ব্র্যান্ড, একটা পাল্টা বক্তব্য ছেড়ে দিয়েছেন বাজারে। আমরা যে ফ্ল্যাং দিয়ে মিছিল করছিলাম, অর্থাৎ তাজ বেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে দিয়ে, ওই ফ্ল্যাংকে কোনো চোর তৃণমূলের লোক ছিল না। তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করলো, পতাকা ফেলে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না। আমি তারপরেও 1 ঘন্টা এখানে বিচরণ করছি, ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম, কফি খেলাম, সিঙ্গাড়া খেলাম। বিরোধী দলনেতা ওইসব জায়গায় গিয়ে যে মিছিল টিছিল করেছেন, তাতে যা খবর পাওয়া গেল স্থানীয় কোনো মানুষ, স্থানীয় বিজেপি নেতা টেতা তাও নেই, বাইরে থেকে লোকজনকে নিয়ে গিয়ে গুটি কয়েক লোক মিলে কিছু কুৎসা করা হয়েছে, কিছু বিভ্রান্তি ছড়াবার চেষ্টা হয়েছে। এই করে ওই এলাকায় বা বাংলার মানুষের কাছে কোনো সাড়া পাওয়া যাবে না। এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। ভবানীপুরের যে জনবিন্যাস, সেই জনবিন্যাস আমাদের পক্ষে, বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতি, আরজিকর পরিস্থিতি এবং তার অনুবর্তী পদক্ষেপ হিসেবে যে সদস্যতা অভিযানে ভবানীপুর থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। বলতে পারি যে নন্দীগ্রাম এবং ভবানীপুরে তুল্যমূল্য সদস্যতা হয়েছে। তাতেই বোঝা যাচ্ছে যে ভবানীপুরের মানুষ তারা বেরিয়ে এসে যেভাবে আমাদের সদস্য হয়েছে, আমাদের কাছে এটা একটা বড় সূচক যে ভবানীপুরে আমরা বড় ধাক্কা দিতে পারবো। ভবানীপুর সহজ না নন্দীগ্রাম সহজ, এগুলো কোনো কথা নয়। নির্বাচন নির্ভর করে সমসাময়িক অবস্থার ওপরে, যে ব্যক্তি সে দাঁড়িয়েছে তার কাজের ওপরে। ইলেকশনের দিনেতে যেসব ঘটনাগুলো ঘটেছিল, ডিক্লেয়ার হয় মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন, তারপরেও আবার ডিক্লেয়ার হয় কিছুক্ষণ পরে না হেরে গেছেন। এসবের মধ্যে একটা কারচুপি ছিলই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যেখানেই দাঁড়ান না কেন সবটাই তার জন্য সহজ সিট। শুভেন্দুবাবু ভেবে দেখুন কোথা থেকে দাঁড়াবেন। আমরা আসলে রাজনৈতিক নেতাদের থেকে এই স্টাইলটা একটু শেখার একটু চেষ্টা করছিলাম আর কি। একটু অন্য বক্তব্যগুলোই, ন্যাশনাল লাইব্রেরি ঠাইরি বা তার এই কোথায় তৃণমূল আছে কোথায় নেই, কে কাকে তারা করলেন, তার কি প্রতিক্রিয়া, কজন ওখানে মিছিল করলেন, এগুলো দিয়ে একটু আপনাদের আসলে ক্ষেত্র প্রস্তুত করছিলাম। আসল বক্তব্য তো তারপরে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ওই যে বললেন নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা ইজি, ওই বললাম না একটা ওয়ান লাইনার, সেটা নিয়েই এবার সবাই মেতে থাকবেন। শুনলেন তো শোভনদেব চট্টোপাধ্যায় কি বললেন। শোভনদেব চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীর ওপর একটা চাপা যদি একটা ক্ষোভ থাকে, তাতে অবশ্য অস্বাভাবিক কিছু নেই, বরং খুব বেশি রকমই স্বাভাবিক। কারণ শোভনদেববাবুকে এই কলকাতা ছাড়া করেছেন তো শুভেন্দুই,
মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারার পর ভবানীপুরে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। ওখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী, তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর আসতে হলো, আর তার জন্যই শোভনদেববাবুকে ভবানীপুর ছাড়তে হলো এবং অনিচ্ছা সত্ত্বেও কলকাতার বাইরে খড়দহে গিয়ে সেখানকার শূন্য আসনে প্রার্থী হতে হলো। আর সেখানে জিতে তিনি বিধায়ক হয়ে এসছেন। কিন্তু ঠিক আছে, সেটা মন্দের ভালো। মন থেকে চেয়েছিলেন কি সেই সময় শোভনদেববাবুর বক্তব্যগুলো একবার খেয়াল করুন, বুঝতে পারবেন নিমরাজি শব্দটা কাকে বলে। দেখুন, শুভেন্দু অধিকারী যেহেতু এই গোটা বিষয়টার কুশীলব, মানে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে পরোক্ষে শোভনদেববাবুকে কলকাতা ছাড়া করেছেন, তাই জন্যই হয়তো তিনি এখন ওকে খুব একটা পাত্তা টাত্তা দিতে চাইছেন না, উপেক্ষার রাস্তায় হাঁটছেন আর কি। এবং ওই হাটটাকেই তিনি পাল্টা আক্রমণ করছেন, মানে সেই মেন রাগের কারণটা, ওটা যদি না হতো তাহলে তো এই পাশটা হতো না। এবার কোন পরিপ্রেক্ষিতে, তার আগে ওই শুরুর দিকের গল্পগুলো একটু বলি, যেগুলো পাইচারা ঠাইচারির গল্পগুলো শুনলেন না, শুভেন্দু অধিকারী কী করতে গেছিলেন, কে কাকে তাড়া করলেন, তার প্রেক্ষাপটটা একটু বলি। চিড়িয়াখানার জমি বেসরকারি হাতে দেওয়ার প্রতিবাদে কাল বিরোধী দল নেতার মিছিল ছিল রবীন্দ্র সদন থেকে ন্যাশনাল লাইব্রেরি। এবার সেই মিছিলে চিড়িয়াখানার কাছে পৌঁছলে দেখা যায় যে চিড়িয়াখানার সামনে তৃণমূল কর্মীরা তার নাকি সব পতাকা টতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। সেখানেই শুভেন্দু অধিকারী বলতে গিয়ে ওই শেষ পাতে মিষ্টি যেরকম দেয় না, ওটা রাজনৈতিক নেতারা ওরমভাবেই দেন আর কি। আস্তে আস্তে আমাদের বিভিন্ন রকম স্টার্টার, তারপর মেন কোর্স, লাস্টে ডেজার্ট মিষ্টি, সেটা দিয়ে দিয়েছেন। ভবানীপুরকে ইজি বলে দিয়েছেন। এবার 2014 থেকে যদি আপনি লোকসভা নির্বাচন এবং অন্যান্য নির্বাচনগুলোকে পরপর রাখেন, পরিসংখ্যানটা রাখেন, তাহলে দেখবেন যে ভবানীপুরে টুকটাক লিড পায় বিজেপি। গত লোকসভা নির্বাচনে 8টার মধ্যে 5টা ওয়ার্ডেই বিজেপি এগিয়েছিল। এখানে 80% অমুসলিম ভোটার, এটা বিজেপির জন্য একটা প্লাস পয়েন্ট। আবার এর মধ্যেই 77 নম্বর ওয়ার্ডটা কট্টর মুসলিম অধ্যুষিত, তার মানে মেরুকরণের পর্যাপ্ত সুযোগ রয়েছে। 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবার কে জানেন তো? মেয়র ফিরহাদ হাকিম। এবং তার সাম্প্রতিক মন্তব্যগুলো নিয়ে তার মানে প্রচার করার সুযোগ থাকছে শুভেন্দু অধিকারীর সামনে। সব কিছুই তিনি ক্যালকুলেট করেছেন। এবং আজকে ফিরহাদ হাকিম যেটা বলেছেন যে ভবানীপুরে দলকে রেজাল্ট তিনিই দেন, অনেক জনবিন্যাসের হিসেব, অনেক পরিসংখ্যান প্রকাশ করা হচ্ছে, ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, তার মধ্যে এইরকম বক্তব্য। এগুলো কি জানেন? খেলনা। শুভেন্দু অধিকারী একটা খেলনা খেলতে দিয়েছেন, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জন্মের তারিখ নিয়ে একটা খেলনা দিয়েছিলেন, ঠিক সেরকম। কেন? খেলনা জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা মহাভারত একদম জলের মতো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। খেলার স্ট্র্যাটেজি, খেলনা, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আগে আপনি একটা কিছু ছেড়ে দেবেন, তারপর পর তার বিভিন্ন ডালপালা মেলতে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। প্রত্যেকেরই একটা নিজস্ব এরকম খেলনা বাজারে ছেড়ে দেওয়ার একটা টার্গেট থাকে। কুরুক্ষেত্র যুদ্ধের সময় শ্রীকৃষ্ণই তো এটা কাজটা করেছিলেন। খেয়াল করে দেখুন, পাণ্ডবদের কনসালট্যান্ট হিসেবে শ্রীকৃষ্ণ যোগ দিয়েছিলেন, আর দুর্যোধনকে দিয়েছিলেন 10,000 নারায়ণী সেনা। তারা সংসপ্তক, অর্থাৎ আমৃত্যু যুদ্ধ করে। 10,000 আমৃত্যু যোদ্ধা, মানে বুঝতে পারছেন? কিন্তু একাই যে তিনি মানে ওই 10,000-এর থেকে বড়, সেটা তো শ্রীকৃষ্ণ প্রতি পদে বুঝিয়ে দিয়েছেন। অভিমন্যু বধের দিন এই সংসপ্তকরা সারাদিন অর্জুনকে এনগেজ করে রেখেছিলেন, ব্যস্ত রেখেছিলেন। অর্জুন অভিমন্যুকে হেল্প করতে আসতে পারলেন না। আবার অভিমন্যুকে যে চক্রব্যূহেই মরতে হবে সেটাকে ঠিক করেছিলেন শ্রীকৃষ্ণ। অর্থাৎ অর্জুনকে আটকালেন কে পরোক্ষে? শ্রীকৃষ্ণ। চক্রব্যূহে অভিমন্যুকে মরতে হবে তার প্রেক্ষাপট তৈরি করলেন কে? শ্রীকৃষ্ণ। কারণ চক্রব্যূহে অর্জুনকে যাতে পড়তে না হয় সেই জন্যই তো অভিমন্যু যখন সুভদ্রার গর্ভে তখন তাকে ওই চক্রব্যূহে ঢোকার কৌশলটা বলেছিলেন শ্রীকৃষ্ণ। কিন্তু তার মন্ত্র বলে, মায়ায়, যেভাবেই হোক আর কি, বা বলার স্টাইলে বেরোনোর রাস্তাটা শোনা হয়নি সুভদ্রার, ঘুমিয়ে পড়েছিলেন। আবার অগ্নিকন্যা দ্রৌপদী, তিনি যখন অভিমন্যুকে আয়ুর আশীর্বাদ দিচ্ছিলেন যুদ্ধের আগে, তখন শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? আয়ু নয়, বিজয়ীরও আশীর্বাদ দিতে বলেছিলেন।
কারণ দ্রৌপদীর কথা ফলে যায়, ফলে আয়ু দিয়ে দিলে তো মুশকিল, ওই প্ল্যানটা ঠিকভাবে খেলবে না। কিন্তু অর্জুনকে বাঁচাতে অভিমন্যুকে তো বলি দিতেই হতো, সুতরাং তাকে কিছুতেই ওই যাতে তিনি জয়ী হন সেই রাস্তাগুলো শ্রীকৃষ্ণ নিজের হাতেই এক এক করে বন্ধ করে দিয়েছিলেন। এবার খেয়াল করে দেখুন, শ্রীকৃষ্ণ কিন্তু অভিমন্যুর আপন মামা, আর আমরা কি করি, আমরা সাধারণ মানুষ, আমরা ওই শকুনি মামা, কংস মামা এদের খালি নিন্দা করি, এরাই নাকি খারাপ। আর শুধু কি অভিমন্যু, কর্ণের শক্তি অস্ত্রের সামনেও তো সন্তানতুল্য আরেকজন ঘটোৎকচ তাকে এগিয়ে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। কি বলেছিলেন? বলিদান, স্যাক্রিফাইস। সুতরাং খেলনা, খেলা, খেলার ছক সব এক সূত্রে বাঁধা, আর তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান কি? বলিদান। এই স্যাক্রিফাইসই তো 2021-এ নন্দীগ্রামে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার খেয়াল করে দেখুন পুরো নন্দীগ্রামের সময়ে সেই 2021-এর পুরো ভোট যুদ্ধের খেলাটাকে। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ানোর কথা ঘোষণা করতেই বিজেপি তাকে হারানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু পুরো মনঃসংযোগটা তার ফলে কোথায় এসে পড়ল? নন্দীগ্রামে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারেন ঠিকই, কিন্তু বাকি রাজ্য ওই মমতা হাওয়ায় পুরো জায়গাটায় তো তৃণমূলকে কোথায় পৌঁছে দেয়, উড়ে যায় বিজেপি। এবার শুভেন্দু অধিকারী কি তার থেকে শিক্ষা নিয়েই ভবানীপুরকে ইজি বলছেন? সেম স্ট্র্যাটেজি? এবার বলতে পারবো না, কারণ ওই বললাম মহাজ্ঞানী মহাজন, তাদের ভাবনা চিন্তা চট করে আমাদের নাগালের মধ্যে আসে না। তবে খেয়াল করে দেখুন যে লোকসভা ভোটের হিসেব যাই হোক, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় দূরের কথা, তৃণমূলের অন্য কোনো নেতা দাঁড়ালেও তার হারার চান্স খুব কম এই মুহূর্তে, এটা সবাই জানেন। কিন্তু তারপরেও এই কথাটা বললেন কেন? এবং তার থেকেও বড় প্রশ্ন, শুভেন্দু অধিকারী তিনি প্রার্থী হওয়ার কথা বললেন কেন? শুভেন্দু অধিকারী প্রার্থী হলে কি হবে? শুভেন্দু অধিকারী যদি প্রার্থী হন ওই ভবানীপুরে, মানে অত বড় অনিশ্চিত আসনে, তাহলে তিনি কি করবেন? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে প্রচারের বিষোদ্গার করবেন, প্রকাশ্যে করবেন, সবার সামনে এই বিরোধিতার বার্তাগুলো এবং এই বিষোদ্গারগুলো ছড়িয়ে পড়বে। আর তলে তলে এমন কিছু কথাও ছড়ানো হতে পারে যেটা নর্মালি বুঝতেই পারছেন, রাজনীতিতে ওই নৈতিকতা সেটা নিয়ে তো কেউ আজকাল খুব একটা মাথা ঘামায় না। সুতরাং সৌজন্যের মধ্যে পুরোটাই থাকবে, মানে সৌজন্যের ব্র্যাকেটের মধ্যে, এরকম আশা না করাই ভালো। মানে শুভেন্দু অধিকারী প্রার্থী হিসেবে ভবানীপুরে দাঁড়িয়ে জায়গাটাকে অন্তত তৃণমূলের জন্য খুব অস্বস্তিকর করে তুলবেন। এবার আর কি হবে? এরকম একজন অস্বস্তিকর প্রার্থীকে হারাতে তৃণমূলকে জান লড়িয়ে দিতেই হবে, ঠিক যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে নন্দীগ্রামে জান লড়িয়ে দিয়েছিল বিজেপি, খেয়াল করুন। আর ঠিক যেরকম 2011 সালে যাদবপুরে জান লড়িয়ে দিয়েছিল সিপিআইএম বুদ্ধদেব ভট্টাচার্যকে জেতাতে। শুভেন্দু প্রার্থী হলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ওই ভবানীপুরেই বেশি সময় দিতে হবে। তাহলে বাকি রাজ্যটা কে দেখবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কিন্তু অভিষেকের হাতে বাকি রাজ্যের দায়িত্ব দেওয়া মানে তো কার্যত গোটা রাজ্যের দলের দায়িত্বটাই তুলে দেওয়া। সেটা কি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একটু বেশি ঝুঁকির হয়ে যাবে না? দেখো রাজনীতি, সেটাতে রাজনৈতিক ঝুঁকি, ওই বলে লোকে বটে ঝুঁকি ছাড়া বড় হওয়া যায় না, বড় কাজ হয় না। হ্যাঁ, বড় লাভের জন্য বড় ঝুঁকি হতে হয়, কিন্তু রাজনীতিতে এই ক্যালকুলেটিভ রিস্ক শর্ট করে কেউ নিতে চান। সুতরাং মোটের আগে, ওই নির্বাচনের প্রায় 1.5 বছর আগে শুভেন্দু অধিকারী কিন্তু স্নায়ুর খেলাটা শুরু করে দিলেন। তবে তিনি ভবানীপুরে প্রার্থী হবেন কি না, সরাসরি এই প্রশ্নের উত্তর কিন্তু বিরোধী দল নেতা সহজ সরলভাবে দেননি। এই খেলার শর্ত মেনেই একটু কৌশলে দিয়েছেন। আমি একজন বিজেপির কার্যকর্তা হিসেবে বলেছি যে ভবানীপুর আসন ভারতীয় জনতা পার্টি জিতবে এবং মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে সেখানে তাকে হারাতে হবে। সে দায়িত্ব আমাকে দিলে আমি পালন করবো, আমাদের ডায়ে বায়ে যারা বসে আছে যাকে দেবে সে পালন করবে। পুরোটা মানে যা ঘটছে, যা বলতে খালি মনে হচ্ছে জানেন তো, সিরিয়াসলি এই রাজনীতিকরা না অসাধারণ।
আমরা ছোটোবেলায় আমাদের ভোলানোর জন্য খেলনা দেওয়া হতো, তারা বক্তব্য দেন, আর সেই একটা বক্তব্য থেকে কীভাবে আস্তে আস্তে একটা বিরাট খেলার প্রেক্ষাপট তৈরি হয়ে যায়। এই জন্যই রাজনীতিতে কিচ্ছু ইজি নয়, জানেন তো। হিন্দিতে একটা শায়রি আছে, ইয়ে ইश्क नहीं आसान, बस इतना ही समझ लीजिए कि आग का दरिया है और डूब के जाना है। ভালোবাসা এটা সহজ নয়, শুধু এইটুকুনি বুঝে নিন, এটা অগ্নিপথ, আগুনের নদী, আর ডুব সাঁতার দিয়ে যাতায়াত। এটা কে টের পেলেন বলুন তো? আরাবুল ইসলাম আর শান্তনু সেন বিলক্ষণ বুঝতে পারছেন রাজনীতির নদীটা কি পরিমাণ আগুনে নদী, আর সেখানে ডুব সাঁতার দিতে গেলে কি হয়। আসলে দেখুন, দল পাখি পড়ার মতো বুঝিয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও তো আরাবুল ভাঙড়ের মায়া ত্যাগ করতে পারেননি। ডুব সাঁতার দিয়ে সেখানে পৌঁছানোর বারবার চেষ্টা করছিলেন, আর বারবার শওকতের সঙ্গে তার ঝামেলা হচ্ছিল। ফলে তার ছাঁটাই হওয়াটা শুধু সময়ের অপেক্ষা ছিল, কারণ এই মুহূর্তে শওকত বেশি এফেক্টিভ। আরাবুলকে কিন্তু মুখ্যমন্ত্রী খুব পছন্দ করে, বিভিন্ন সময় ধমক ধামক দিয়ে ঠিকঠাক রাখার চেষ্টা করেছেন, কিন্তু তার দলবল সম্পর্কে এত অভিযোগ আসছিল, সেদিক দিয়ে দেখতে গেলে মানে তার থাকাটা দলের জন্য বেশ ঝামেলার বিষয়, এবং তার মধ্যে তার জন্যে শওকত পর্যন্ত গণ্ডগোলে জড়াচ্ছেন। এবার যাই হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছে, আখেরে ঝামেলায় কে পড়ছে? দল। সুতরাং তার ছাঁটাই হওয়াটা এক্সপেক্টেড ছিল। কিন্তু শান্তনু সেন, তার ছাঁটাই হওয়ার কারণ কি? এখানেই সমস্যা। ওই হুকোমুখ হ্যাংলার কথাটা ভাবুন, সুকুমার রায়, তার দুটো লেজ ছিল, মনে আছে? শান্তনু সেনের এই ছাঁটাই হওয়ার পেছনেও দুটো কারণ আছে। এবার দুটো কারণের মধ্যে কোন বানে মরলেন সেটা কিন্তু বোঝাটা খুব কঠিন, জানেন তো। দুরকমই হতে পারে, দুটোই সমান এফেক্টিভ। দেখুন, আরজিকর কাণ্ডের সময় হঠাৎ বিদ্রোহী হয়ে উঠেছিলেন শান্তনু সেন, তার ডাক্তার সত্তাটা জেগে উঠেছিল। এবার আপনি বলবেন সেসব তো চুকে বুকে গেছে, আরে কিছু হবে কি না সেটা নিয়েই লোকের এখন সন্দেহ দেখা দিয়েছে। অত লোকজন টেমেছিল, ও তো শেষ। কিন্তু ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সেবাশ্রয় উদ্যোগ, একটা সেবাশ্রয়ের ব্যবস্থা করেছেন প্রকল্প, সেটাতেও নাকি শান্তনু সেন বিশেষ সেবা দিয়েছিলেন। এবার সেবাশ্রয় করতে গিয়ে কি আশ্রয়টা তিনি হারালেন। দেখুন, শান্তনু সেন নিজেই জানেন না কোন কারণে তিনি সাসপেন্ড, মানে এটা তিনিই দাবি করেছেন, এবং এটাও দাবি করেছেন যে তিনি দল বিরোধী কোনো কাজই করেননি। এবার এই রকম ক্ষেত্রগুলোতে যখন সব কিছু আনডিফাইন্ড, কিছুতে বুঝে ওঠা যাচ্ছে না যে তাহলে এই দুটোর মধ্যে দুটো কারণই তো হতে পারে, দুটোর জন্যই হলো নাকি একটার জন্য, একটা হলে কোন একটা। এই যখন আপনার আমার মতো সাধারণ বোধ বুদ্ধিতে ব্যাপারগুলোকে একদম নির্দিষ্ট করে বলা সম্ভব হয় না, তখন আমাদের মানে বই কারা আপনারা জানেন, রাজনৈতিক নেতারা। আর যেখানে ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা আছেন, সেখানে তো মানে আর কিছু ভাবনা চিন্তাই থাকে না। এই ধরনের কেসে একদম নির্দিষ্ট এবং দুর্দান্ত সব হিন্টস দিয়ে দেন। তো এবার তো বড় মুশকিল, এবার তিনিও কিছু বলেননি, তাহলে কি একেবারে বিনা মেঘে বজ্রপাত হতে পারে? ঠিক যেরকম মালদহে বাজ পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ব্যক্তিগতভাবে চেনেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত অনুগামী এবং আদি অনুগামী, একদম প্রথম দিন থেকে সঙ্গে রয়েছেন। যে সময় মালদহে কেউ ওই কংগ্রেস ছাড়া অন্য কিছু ভাবতে পারতো না, গনি খান ছাড়া অন্য কোনো নাম বলতো না, সেই সময় যিনি তৃণমূলের পতাকা নিয়ে রাস্তায় হাঁটতেন, সেই দুলাল সরকারকে দিনে দুপুরে আন্ডারওয়ার্ল্ডের ভাষায় বিহারি ওই সুপারি কিলাররা তাদের টার্গেট করে নিয়েছে। দেখুন, 50 লক্ষ টাকায় মণ্ডলী হয়েছে, 2 মাস ধরে রেকি হয়েছে, মানে রেকি টেকি করে দেখে শুনে তার আগে কত টাকা লেনদেন হবে, সুপারির ভ্যালু কত, এগুলো সব এত দিন ধরে ঠিক হয়েছে, পুলিশ জানতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো পুলিশকে অপদার্থ বলেছেন, পুলিশ সুপারকে ভৎসনা করেছেন। সুতরাং এই ব্যাপারটা তো নিশ্চিত, এই প্রশ্নটা পুলিশের জন্য থাকছে, এড়াতে পারবে না। কিন্তু ঘটনা হচ্ছে, মালদায় পুলিশ কি দুলাল খুনের সময় বা দুলাল খুনের চক্রান্তের সময় শুধু ঘুমিয়েছিল, নাকি দীর্ঘদিন ধরে
তাদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, যে ঘুমটা স্বাভাবিক কারণে টাইমলি ভাঙেনি। কেন বলছি? কারণ আছে। TV9 বাংলা কি জানতে পেরেছে জানেন? ওখানে মাসে প্রায় 40 লাখ টাকার কারবারগুলো নাকি সংকটে পড়ে গেছিল দুলালের কারণে। বিভিন্ন রকম কারবার ছিল, তার মধ্যে ফ্যাক্টর হয়ে গেছিলেন দুলাল। রেলের ঠিকাদারি, স্ক্র্যাপের ব্যবসা, মাল তোলা নামানোর বরাত, 60টা জুয়ার ঠেক, টোটোর হফতা, এও বিবিধ। নাহলে এত বড় অ্যামাউন্ট তো হয় না। যদি সেটা মাসে হয়, বছরে একবার খেয়াল করে দেখুন টার্ন ওভারটা, সব নাকি হাতছাড়া হতে বসেছিল। এবং সব কিছুর কাঁটা হয়ে উঠেছিলেন কে? দুলাল। তাই কি নরেন্দ্রনাথ তিওয়ারি মরিয়া হয়ে উঠেছিলেন? দেখুন, হতেও পারেন, নাও পারেন। তার কথা বলতে হচ্ছে কেন? কারণ পুলিশ বলেছে তিনিই আসল কুশীলব। এবার পুলিশের বক্তব্য ধরে যদি তার কথাই, তার দিকেই তাকাতে হয়, তাহলে তো এটাও বলতে হবে, হ্যাঁ এরকম তো হয়, আন্ডারওয়ার্ল্ডেই এরকম হয়। আর গোটা জায়গাটা রাজনৈতিক মঞ্চ ছিল না, ওটা আন্ডারওয়ার্ল্ড হয়ে গেছিল। কিন্তু সেখানেও তো একটা প্রশ্ন আছে। 50 লাখ টাকার সুপারি নরেন্দ্র একা দিলেন? এত টাকা? নাকি ক্রাইম সিন্ডিকেটের স্বার্থে নরেন্দ্রনাথ তিওয়ারিকে শুধু স্যাক্রিফাইস করা হলো? বলিদান খেয়াল করে দেখুন, মহাভারত, শ্রীকৃষ্ণ, ঘটোৎকচ, অভিমন্যু, অনেক নাম পাবেন। আরজি কর কাণ্ডের মতো এই দুলাল হত্যা রহস্যেও কি নরেন্দ্রনাথকে সামনে হাজির করে বলে দেওয়া হলো এই অপরাধী, একেই খুনি ধরে নিয়ে সন্তুষ্ট থাকো, চট জলদি? তাকেও তো ধরে ফেলা হয়েছিল। আরজি কর কাণ্ডেও তো সঞ্জয় রায়কে চট জলদি ধরে ফেলা হয়েছিল। হতেই পারে এরাই মেন অপরাধী, এরাই আসল অপরাধী। কিন্তু আরও একটা মিল তো রয়েছে। আরজি করে তিলোত্তমার বাবা মা তো এখনও মানতে রাজি নন যে সঞ্জয় রায় একা বা একমাত্র অপরাধী। আর এই দুলালবাবুর স্ত্রীও তো এই ধরে নেওয়ায় এবং বলে দেওয়ায় সন্তুষ্ট হতে পারছেন না। মাসিক তোলার বা রোজগার যদি 40 লক্ষ টাকা হয়, তাহলে তৃণমূলের আমলে জেলায় জেলায় কি স্তরে সিন্ডিকেট রাজ এবং কাটমানির ব্যবস্থা চলছে আপনারা বুঝতে পারেন। এবং এ ঘর ঘর কা কাহিনী, শহর শহর কা কাহিনী। এটা তো জেনারেলাইজ করা যায় না। কিছু কিছু মানুষ এই ধরনের রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে অন্যায়ের পথে পা বাড়ান, তাদের লোভ মানুষকে কোন জায়গায় নিয়ে যায়, এটা তার একটা নিদর্শন। যে মানুষ যদি লোভী হয়ে পড়ে, রাজনৈতিক দলের নেতাই হোক আর যেই হোক, তাহলে একটা সময় না একটা সময় তাকে তার জন্য মূল্য দিতে হয়। মালদার খুনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই কড়া মনোভাব দেখিয়েছেন, পুলিশকে যা বলার বলেছেন। সেখানে একের পর এক গ্রেফতারও হচ্ছে। এবং আমরা শুধু এইটুকু বলতে পারি যে এই অপরাধে যে বা যারা যুক্ত, কেউ রেহাই পাবে না। পুলিশ অ্যারেস্ট শুরু করেছে, তদন্ত চলছে। আমরা অপেক্ষায় আছি যে আসল দোষী যে সে বেরিয়ে আসবে। এখানে সবটাই দুঃখের ব্যাপার, একটা মানুষকে এভাবে মেরেছে। আমি নিজে লয়ার, ওই জন্যই আমি এসেছি যে কোন দিকে কি যাচ্ছে এবং কোন দিকে কে প্রভাবিত করার চেষ্টা করছে সেটা আমার দেখা দরকার ছিল। তৃণমূলের দুলাল সরকারকে তৃণমূলই খুন করেছে, এটা তো পুলিশই বলেছে। কিন্তু পুলিশ যেটা এখনও বলেনি সেটা হলো পশ্চিম মেদিনীপুরের ওই মামনি দাসকে কারা খুন করল। দেখুন, পশ্চিম মেদিনীপুরের মামনি এই দুলাল দাসের মতোই তো কেউ কেটা ছিলেন না, তাই না? সাধারণ মানুষজন, তাই জন্য তারা আর কবে কেউ কেটা হয়েছে। কেশপুরের মামনিকে তার বাড়ির লোকজন ওই মেদিনীপুর মেডিকেলে ভর্তি করেছিলেন। কেন জানেন? কারণ মামনি সন্তান সম্ভবা ছিলেন, কাল সিজার হয়েছিল, একটা ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছিলেন। তারপর বাড়ির লোকেরা জানতে পারেন যে মামনি মারা গেছেন। ভাবুন তো, সদ্যজাতকে নিয়ে যেখানে হাসি মুখে বাড়ি ফেরার কথা ছিল এই মেয়েটার, সেখানে কি করে এরকম আচমকা মৃত্যু? কারণটা শুনলে চমকে উঠবেন। যে স্যালাইন অসুস্থ মানুষকে সুস্থ করতে দেওয়া হয়, হাসপাতালে ভর্তি হলে যেটা প্রাথমিক পথ্যের মতো সবার আগে চার্জ করেন ডাক্তারবাবুরা, এবং যেটাকে সব থেকে নির্ভেজাল নিরাপদ বলে মনে করা হয়, সেই স্যালাইনের কারণেই নাকি মামনি মারা গেছেন।
ওই স্যালাইনটা স্যালাইন ছিল না, বিষ ছিল। কারণ যে স্যালাইনে ছত্রাক জন্মে যায় সেই স্যালাইন তো বিষ। বিষের কারণে একজনের মৃত্যু মানে খুন। অর্থাৎ এ রাজ্যের এক সরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিতে এসে একজন মা খুন হয়ে গেলেন, তাও আবার জীবনদায়ী স্যালাইনের কারণে। জীবনদায়ী স্যালাইন যদি মৃত্যুর কারণ হয় তাহলে মামুনির মৃত্যু তো নৃশংস খুন। নিম্নমানের স্যালাইন দিয়ে তাকে খুন করা হলো, এই অপরাধের দায় কার? দেখুন, দুলাল সরকার খুনের তদন্তের মতো মামুনের মৃত্যুর তদন্ত তো দ্রুত হওয়ার কথা, হবে তো? যাদের দোষে বা ভুলে এই ঘটনা ঘটলো তাদের সামনে পুলিশ কবে হাজির করবে বলুন তো? এখন তো ইদানিং পুলিশ সব জায়গায় চট জলদি তারা হাজির করে দিচ্ছে আর বলছে দেখুন এ হচ্ছে কালপ্রিট। এক্ষেত্রে কালপ্রিটকে আমরা কবে দেখব বলুন তো? আমরা ন্যায্য বিচার চাই। এভাবে আমাদের পেশেন্টটাকে মেরে দিলে দুধের শিশুগুলোকে আমরা মানুষ করব কি করে? পুরো ভুল চিকিৎসায় আমাদের পেশেন্টটা মারা গেল। স্যালাইন দেওয়ার পরে মানে স্যালাইনটা ডেট ফেলছিল, আমরা যতদূর শুনেছি স্যালাইনটা থেকেই যত কিছু অসুবিধাগুলো হয়েছে, স্যালাইন থেকেই হয়েছে। স্যালাইনটা ডেট কাটা স্যালাইন ছিল। বুঝতে পারবো বাবু একটাই কথা বলেছিলেন যে স্যালাইনে আমাদের গন্ডগোল হয়েছে, ওই জন্যই এরকম অবস্থা হয়েছে, ভুলে দেওয়া হয়ে গেছে। একটা ভুলের জন্য আপনার বাড়ি বৌমা চলে যাবে? কিসের জন্য ভুল হবে সেটা? কি কারণে ভুল হবে আমরা ওটা জানতে চাই। কেন এরকম ধরনের ঘটনা ঘটবে? একটা জেলা হাসপাতালে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে? আজকে আমার হয়েছে, কালকে অন্য লোকের হবে। যা হচ্ছে একদম প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যে আরজি করের খুনটা যেমন আমরা বলছি প্রাতিষ্ঠানিক খুন, এই দুর্নীতিটা কিন্তু আর এখন কোনো একক বিচ্ছিন্ন একটা সংস্থা ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এই যে নিম্নমানের ওষুধ, এই ওষুধের জন্য আমার সহনাগরিকের মৃত্যু ঘটছে জানার পরেও সেটা নিয়ে কোনো ব্যবস্থা আজ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমরা দেখলাম না। প্রশাসন কোনো সদর্থক ভূমিকা নিলেন না। রকমের কেস হিস্ট্রি, কেস সামারি আপনি বিভিন্ন জায়গাতে পাবেন, শুধুমাত্র যে আজকে মিদনাপুর হয়েছে বলে তা নয়। তাহলে এই যদি অবস্থা হয় তাহলে প্রশ্ন ঘুম কবে ভাঙবে? সদিচ্ছার প্রশ্ন। আমি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারি না, এই যে সদিচ্ছা, তাহলে দুর্নীতিকে আপনি সরিয়ে দিন না, দেখুন না কি হয়। সাইড এফেক্ট মানে কি? পার্শ্ব প্রতিক্রিয়া। পার্শ্ব প্রতিক্রিয়ায় মামুনি তো মারা গেছেন। মেদিনীপুর হাসপাতালে আরও 4 জন প্রসূতি কিন্তু অসুস্থ অবস্থায় রয়েছেন, পড়ে চিকিৎসা নিচ্ছেন। কেন জানেন? ওই স্যালাইন নেওয়ার পর তারাও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মানে বুঝতে পারছেন, একজনের যদি শুধু মৃত্যু হতো তাহলে ওটা তার ব্যক্তিগত, হট করে হয়ে গেছে, অন্য কোনো কারণে হয়েছে সমস্ত বলে পাশ কাটানোর একটা রাস্তা থাকতো, কিন্তু আরও 4 জন অসুস্থ হয়ে পড়ায় সে রাস্তা তো বন্ধ। মেদিনীপুর মেডিকেল এখন বলছে যে স্যালাইন নাকি নিম্নমানের ছিল। তারা পরীক্ষার জন্য স্যালাইনের নমুনাটা সেন্ট্রাল ল্যাবে পাঠিয়েছেন। আর স্বাস্থ্য ভবন তারা কি বলছে? তারা যথারীতি তাদের কাজ করেছে, রিপোর্ট তলব করেছে, 7 সদস্যের তদন্তকারী দল তৈরি করেছে। কিন্তু সব কিছুই তো হচ্ছে ওই মেয়েটার, মামুনির মৃত্যুর পর। ভাবুন তো, মামুনির এক সন্তান সদ্যজাত আর একটা সন্তান রয়েছে যার বয়স 5 বছর। দুটো বাচ্চা মাকে হারালো। দায়ী কে? কাদের জন্য? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে সেবাশ্রয় ক্যাম্প করছেন, যেখানে বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন ডায়মন্ড হারবারের মানুষ। সেটা বড় কথা না। রাজনীতিকরা এরকম ক্যাম্প ট্যাম্প করেন, বিভিন্ন ধরনের ক্যাম্প ট্যাম্প করেন, কিন্তু সেবাশ্রয় ক্যাম্পটা চালু হওয়ার পর থেকে ডায়মন্ড হারবারের হাসপাতালগুলোতে ভিড় হচ্ছে না। এটা ইম্পর্টেন্ট। লোকজন ভিড় করছেন অভিষেকের মেডিকেল ক্যাম্পে। কেন? কারণ ব্যাখ্যা করতে গিয়ে হুমায়ুন কবিরের মতো তৃণমূল বিধায়ক বলেছিলেন যে সরকারি হাসপাতালে মানুষ চিকিৎসা পান না। একটা সরকারি হাসপাতালে তো মামুনিও ভর্তি হয়েছিলেন, তাই না? মামুনিও তো চিকিৎসা পেলেন না। যেটা পেলেন সেটা মেটাতে গিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর তো আরও নগ্ন হয়ে গেল। একটা সরকারি হাসপাতালে নিম্নমানের স্যালাইন দেওয়ার অভিযোগ উঠছে, বিষাক্ত স্যালাইন। ভাবা যায়? এমন একটা কোম্পানি স্যালাইন যে কোম্পানিটাকে গত ডিসেম্বর মাসে উৎপাদন বন্ধে নির্দেশ দেওয়া হয়েছিল। কে নির্দেশ জারি করেছিল? নির্দেশটা দিয়েছিল আমাদের রাজ্যের সরকার। কারণ তার আগে গত বছর নভেম্বর মাসে কর্ণাটকের বল্লারি জেলায় 4 প্রসূতির মৃত্যু হয়, একেবারে মামুনির মতো। আর মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর কি বুঝতে পেরেছিল জানেন? এ রাজ্যের একটা কোম্পানির তৈরি স্যালাইনের মান এতটাই খারাপ
প্রসূতিরা সুস্থ হওয়ার বদলে মারা গেছেন। খুঁত খুঁজে পেয়ে ওই কোম্পানিকে ব্ল্যাক লিস্টেড করে কর্ণাটক, জানানো হয় পশ্চিমবঙ্গ সরকারকেও। এ রাজ্যের স্বাস্থ্য দপ্তর পদক্ষেপ করে ওই কোম্পানিকে স্যালাইন বন্ধের মানে স্যালাইনের উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়। একটা নির্দেশ সবকটা মেডিকেল কলেজে পাঠিয়েছিল স্বাস্থ্য দপ্তর নোটিশ, এবং বলেছিল উত্তর দিনাজপুরের এই কোম্পানির তৈরি স্যালাইন যেন ব্যবহার না হয়। তাহলে মামুনের মৃত্যু তো অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। প্রথমত, স্বাস্থ্য দপ্তর কি নাম কাওয়াস্তে ব্যবস্থা নিয়েছিল? চোখে পট্টি পরানোর জন্য ওই বিজ্ঞপ্তি জারি করেছিলেন নাকি স্বাস্থ্যকর্তারা? নাহলে যে কোম্পানির স্যালাইন একটা রাজ্যে ব্ল্যাকলিস্টেড হলো, 4 জন প্রসূতি অসুস্থ হলেন, এ রাজ্যে যে কোম্পানির প্রোডাকশন বন্ধ করতে নির্দেশ দেওয়া হলো, সেই কোম্পানির স্যালাইন কি করে মেদিনীপুর মেডিকেলে গেল? যে কোনো মেডিকেলে, যে কোনো সরকারি হাসপাতালে সেগুলো তো সেন্ট্রাল তাদের যে স্টোর আছে সেখান থেকে যায়। কি করে গেল? কে রেখেছিল? কে দিল? কিভাবে দিল? দ্বিতীয়ত, উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়ার আগেই ওই স্যালাইন তৈরি হয়েছিল কিনা সেটা ব্যাচ নম্বর উৎপাদনের তারিখ দেখলেই জানা যাবে। কিন্তু স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করার আগে ওই স্যালাইন যদি তৈরি হয়ে থাকে বা স্যালাইন সরবরাহ হয়ে থাকে, তাহলেও কি স্বাস্থ্যকর্তারা দায় এড়াতে পারেন? কারণ ওখানকার আগে হোক পরে হোক যখনই হোক, কর্ণাটকের 4 প্রসূতি যখন ওই স্যালাইনের জন্য মারা গেছেন, তখন তো ওই স্যালাইন তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া উচিত, আরও সতর্ক হওয়া উচিত। তাহলে সেই একই কোম্পানির স্যালাইন এ রাজ্যের আরেকটা হাসপাতালে কি করে ব্যবহৃত হলো? নাকি তিলোত্তমার মৃত্যু যে গভীর প্রশ্ন তুলে দিয়েছিল সেটাই সত্যি? এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এখন ড্রাগ মাফিয়া অর্থাৎ ওষুধ বা চিকিৎসা সরঞ্জাম তৈরি করে যে সমস্ত কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে, তারাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। তিলোত্তমার মৃত্যুর পর বহু চিকিৎসক বলেছেন যে সরকারি হাসপাতালে নিম্নমানের ওষুধ ব্যবহারের জন্য জোর করা হয়, কথা না শুনলে অপদস্থ হতে হয়, হয়রানি হয়, কখনো কখনো নির্যাতনও হয়। তাহলে সেই ট্র্যাডিশন কি সমানে চলছে? সবাই ধরে নিয়েছেন ওটাতেও কিছু হবে না, সুতরাং যেরকম চলছিল চলুক। তাহলে মামুনিও কি সেই ড্রাগ র্যাকেটেরই শিকার হলেন? সব জেনে শুনেও মেদিনীপুর মেডিকেলের চিকিৎসকরা ওই স্যালাইন ব্যবহারে কি তাহলে আসলে বাধ্য হচ্ছিলেন?